ঈদের পরদিন অনেকেই যাচ্ছেন বাড়ি, রাজধানীতে ফিরছেন কেউ কেউ। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় উপচে পড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাত নেই। সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বললেন অর্থমন্ত্রী। জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে সরকারকে ছাড় দেয়া হবে না। মিথ্যাচারে বিভ্রান্ত হবে না জনগণ। জামায়াত বিএনপির পাল্টাপাল্টি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল এবং আলমগীরকে কারাগারে প্রেরণ, জেলখানায় জিজ্ঞাসাবাদের নির্দেশ। এবং ইসরায়েলে পারমাণবিক স্থাপনায় থাকা দুই শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। 48 ঘন্টার মধ্যে হরমুজ খুলে দিতে তেহরানকে ট্রাম্পের আলটিমেটাম। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী নিয়ে সময় মতোই ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। যাত্রীর চাপ রাজধানীর বাস টার্মিনালগুলোতেও, এমনকি টিকিটের জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। সংখ্যায় কম হলেও যারা আগেই বাড়ি গিয়েছিলেন তারাও ফিরতে শুরু করেছেন। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। ভোর থেকেই নিজ নিজ গন্তব্যে ছোটেন অনেকেই। তুলনামূলক অনেক কম যাত্রী নিয়েই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে নিয়মিত ট্রেনগুলো। যারা ভিড় এড়াতে চেয়েছেন তারাই মূলত ঈদের ছুটি কাটাতে পরের দিন বেছে নিয়েছেন। তবে সার্বিক অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। আজকে ঈদের পরের দিন আসলাম যে ভিড়টা একটু কম হবে, তারপরে মোটামুটি ভিড় আছে। ঈদে মজা করছি, ঘুরছি, এখন যাচ্ছি হচ্ছে দাদুর বাড়িতে। পারি নাই, পরিবারের সাথে ঈদ করতে পারি নাই, এত ঝুঁকি হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে, এই ভয়ে এত জামাজামের মধ্যে যাই নাই ঈদের আগে। কিছুটা ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালে। ঈদের পরদিনও ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। লম্বা লাইনের কারণে টিকিট পেতে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, তাই ভোগান্তির অভিযোগ করেছেন অনেকেই। তবে কাউন্টার ম্যানেজাররা বলছেন পর্যাপ্ত টিকিট রয়েছে। আসছে 1 ঘন্টা যাবত বসে আছি, এখন টিকিট যাওয়া কাটা হয়েছে, এখন গাড়ি আসতে আরো লেট হবে। কখন আসবে তাও তারা বলতে পারছে না। গাড়ি স্ট্যাক হয়ে আছে, আসতেছে না, এজন্য গাড়ি না দেখে তো ওরা টিকিট দিবে না আর কি। এজন্য একটু ভোগান্তি হচ্ছে যাত্রীদের। আসলে সকাল থেকে এই পর্যন্ত নন এসি গাড়ি আমরা ছাড়ছি, আমাদের এখন বর্তমানে 34 নাম্বার গাড়ি চলতেছে। রবিবার রাজধানীতে ফেরার সংখ্যা কম থাকলেও সোমবার থেকে বাসে আর ট্রেনে চাপ বাড়তে পারে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের হাত নেই। সংঘাত দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত যুদ্ধের চাপ জনগণের ওপর পড়তে দেয়নি। তবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সংযমী হতে হবে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। ব্যবস্থাপনার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেয়া হবে। এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণের উপর কোনো চাপ পড়েনি। সবাই মুক্তভাবে ঈদ উদযাপন করছে বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। চাপ তৈরি হয়েছে, চাপ আরো বাড়বে যদি যুদ্ধ অব্যাহত থাকবে, অবশ্যই বাড়বে। এটা সরকারের তহবিলের উপর অতিরিক্ত চাপ, সুতরাং এটা ম্যানেজমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি। সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেয়া হবে, কিন্তু জনস্বার্থ বিরোধী কিছু হলে মেনে নেবে না জামায়াত। সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করছে না বলেও মনে করে দলটি। আর সরকারি দল তুলেছে মিথ্যাচারের অভিযোগ। এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের মাসখানেক পার হয়েছে মাত্র। এরই মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে নানা অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। বিশেষত জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক চলছে। এবার জামায়াতের আমির বললেন, গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও আরেক অংশ এখনো পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে। 9 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে রাজনৈতিক দল হিসেবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ আছে, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোট অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল।
এখন পর্যন্ত উপস্থিত। সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারকে নিয়ে যারা কুৎসা রটাচ্ছে তাদের উপর ফেসিবাদের তকমা জুটে যাবে। ন্যায়সঙ্গত সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, কিন্তু কুৎসা রটানো করা এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ এবং 1000 কোটি টাকার ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরিফ মঈনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে কক্সবাজার থেকে আরিফ মঈনুদ্দিনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, গেজেট প্রকাশের পর উপদেষ্টা পরিচয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রতারক আরিফ মঈনুদ্দিন। তৈরি করেছেন ভুয়া ভিজিটিং কার্ড ও সিল। এছাড়াও নিজের নামে ব্যবহৃত ডক্টরেট ডিগ্রি ও চৌধুরী পদবিও মিথ্যা বলে জানান ডিবি প্রধান। আরও জানান, নিজেকে ঘুম কল্যাণ ট্রাস্টের সচিব ও প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে দুদক ও বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠিয়েছেন গ্রেপ্তার আরিফ। এর আগেও এমন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। রয়েছে একাধিক মামলা। এছাড়াও সাইবার আইনে মামলায় 5 বছর সাজা রয়েছে তার বিরুদ্ধে। আরিফ মহিউদ্দিন নামে জনৈক ব্যক্তি বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের সহায়তা তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এবং তার 2টি ফোন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজার হিসেবে প্রদর্শন করে সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নাড়িয়ে পেয়েছি। 14 দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন ভারতীয় আদালত। সেখানেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় 2 অভিযুক্তকে। এর আগে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এসটিএফ সূত্র বলছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। গত 8ই মার্চ বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। 2025 সালের 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হবার আশা করা হলেও আদতে তা কতটুকু হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, মূলত ভিসা স্বাভাবিক করা, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সহ কয়েকটি নিয়ামকের উপরই নির্ভর করছে দুদেশের সম্পর্ক। 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময় ভারত একেবারেই বাংলাদেশের কোনো ইস্যুতে সম্পৃক্ত হয়নি, কোনো রকমে রুটিন কাজ চালিয়ে নিয়ে গেছে। গত বছর অক্টোবরে দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন, নির্বাচিত যে সরকারই আসুক ভারত কাজ করবে তাদের সাথে। Free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পাল্টে যায় দৃশ্যপট। শোকবার্তা নিয়ে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রতিনিধিত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার আগ্রহের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা স্বাভাবিক করা, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, গঙ্গা চুক্তি নবায়ন, ক্রিকেট দলের ভারত সফর, এই বিষয়গুলোই 2 দেশের সম্পর্ক স্বাভাবিক করায় মূল ভূমিকা রাখবে। ভারতবর্ষ যেমন বাংলাদেশকে তার ভিসা পলিসিতে হেল্প করতে পারে, এই রিজনেবল সাপোর্টটা যদি দেয়, ডিপ্লোম্যাটিক্যালি অনেক পাওয়ারফুল জোনে চলে যাবে এই ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক। ভারতবর্ষ সর্বদাই সবসময়ই ভেরি ভেরি রেসপন্সিবল টুয়ার্ডস ইলেক্টেড বাংলাদেশ গভর্নমেন্ট। নন ইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্টের সাথেও ভারতবর্ষ যেমন টাসেলে যায়নি, তেমন ভারতবর্ষ এবং বাংলাদেশ সম্পর্কিত যে কোনো মন্তব্য সেখান থেকে এসছে,
ভারতবর্ষ অতি স্পোর্টিংলি সেটা মেনে নিয়েছে। দুই দেশের মধ্যে যে বহুমাত্রিক সম্পর্কের কাঠামো তা নতুন করে পর্যালোচনা করার কথাও বলেন তারা। প্রশ্ন থাকবেই যে প্রধানমন্ত্রী কোন দেশে প্রথম যাবে। ভিসার ব্যাপার যদি বলি, ঈদের পরে তারা হয়তো এটাকে খুলবে, কারণ তারাও চেষ্টা করবে, যেটা বারবার তারা বলার চেষ্টা করেছিল যে আমরা জনগণ কেন্দ্রিক আমরা সম্পর্ক তৈরি করব। তো সেই জায়গায় ভিসা রেজিম শিথিল করাটাই হবে প্রথম কাজ আমার মনে হয়। ঈদের ছুটি শেষ হলে ভারত তাদের দেয়া কথা রাখে কিনা সে বিষয়টির দিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা। আমার মনে হয় ঈদের পরে তারা হয়তো। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। প্রকৃতির কাছাকাছি যেতে অনেকেই ছুটছেন সমুদ্র শহর কক্সবাজারে। নোনা জলে গা ভিজিয়ে মুছে ফেলেছেন যান্ত্রিক জীবনের সব অবসাদ। অন্যদিকে ডিজে মিউজিকের তালে ড্রিম হলিডে পার্ক আর ওয়াটার কিংডমের মতন বিনোদন কেন্দ্রগুলোতে আনন্দে মেতেছেন অনেকে, শিশু কিশোর, তরুণ তরুণী। দর্শনার্থীদের পদচারণায় মুখর এসব স্পট। ঈদের দ্বিতীয় দিনে চিরচেনা রূপে ফিরেছে সৈকত শহর কক্সবাজার। সকাল গড়াতেই পর্যটকের ভিড় বাড়তে থাকে সৈকত জুড়ে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, কেউ পরিবার নিয়ে। লাবণী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত 3 কিলোমিটার এলাকা পর্যটকদের পদচারণায় যেন রূপ নিয়েছে জনসমুদ্রে। ভ্রমণ পিপাসুরা বলছেন, ঈদে উদযাপনের পাশাপাশি প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে কক্সবাজার এসেছেন তারা। নোনা জলে গা ভিজিয়ে দূর করছেন যান্ত্রিক জীবনের অবসাদ। প্রত্যেকবার যখন আমরা কক্সবাজারে আসি অনেক ভালো লাগে। ঈদের ছুটি সবকিছু মিলিয়ে মানে এভরিথিং খুব ভালো। আমরা মানিকগঞ্জ থেকে এসেছি এন্ড প্রত্যেকবারই কিছু কক্সবাজার আসা হয়, এবারও ভালো লাগছে। পর্যটকদের সমাগমে খুশি ব্যবসায়ীরা, আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে তৎপর প্রশাসন। কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য একটি ঈদের মৌসুমটা খুব ভালো একটি সময়, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো নববর্ষে সজ্জিত করেছি। আশা করতেছি আগামী কয়েকদিনের মধ্যে খুব ভালো ব্যবসা হবে। সাদা পোশাকের ট্যুরিস্টদের মধ্যে থেকে কোনো ট্যুরিস্টকে যেন, বিশেষ করে কোনো মহিলা ট্যুরিস্টকে যেন কেউ হয়রানি করতে না পারে। কোথাও যেন আমাদের ট্যুরিস্টদের ন্যূনতম হয়রানি যেন না হয়, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি, বাকিটা চেষ্টার মধ্যে থাকবে। দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দে মেতেছেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ। অনেক সুন্দর জায়গা, ফ্যামিলি নিয়ে আসার জন্য ভালো একটা প্লেস, অনেক সময় কাটানো যায়, অনেক ভালো লাগতেছে। ওকে শোনা এই জন্য আসা পরে ভালো লাগছে, সবকিছু দেখলাম, ঘুরলাম, স্পেসটা অনেক বেশি, পরিবেশটা অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো। যে আমাদের দেশে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতাম না। সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পৃথিবীর যে আশ্চর্যতম যে স্থানগুলো আছে, বিশেষ করে আমাদের ইজিপ্ট, মিশরের যে কালচার, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আগ্নেয়গিরি আছে, এখানে আমাদের সুন্দরবনের যে প্রাকৃতিক সিনারি বা যে প্রাণী জগৎ, ওইখানে পশু পাখিরা কিভাবে বসবাস করে সেগুলো তো ফুটিয়ে তোলা হয়েছে। ফ্যান্টাসি কিংডমেও ঈদ আনন্দে মেতেছে দর্শনার্থীরা। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। বন্ধু, প্রিয়জন বা পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন তারা। এখানে অনেক রাইড আছে, তারপরে যে ওয়াটার কিংডম আছে, এটা অনেক মজাই। এর আগেও একবার আসছিলাম। নিরাপত্তা বোধ করি বলে তো আসি প্রত্যেক বছর, না হলে তো আসতাম না। আমাদের পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসি, আমার নিজের ফ্যামিলি নিয়ে আসি। ভালোই লাগতেছে ঈদের পরের দিন। ঈদ জমে উঠেছে নাটোরের পর্যটন কেন্দ্রগুলোতে। ঐতিহাসিক উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, মিনি কক্সবাজার খ্যাত হালতিবিল, গ্রিন ভ্যালি পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পট দর্শনার্থীতে পরিপূর্ণ। এছাড়া ঈদের টানা ছুটিতে দেশের প্রায় সব বিনোদন ও পর্যটন কেন্দ্রেই বয়ে গেছে উৎসবের আমেজ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় রয়েছে। আমাদের বিভিন্ন স্পটে রয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি জিয়া উদ্যানে, সেখানে রয়েছেন মাহমুদুল হাসান নাজিম। নাজিম, বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব রয়েছে কিনা, কেমন উপভোগ করছে নগরবাসী? ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখতে চাচ্ছি, ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু বাদ ভাঙ্গা উল্লাসে মেতেছে জিয়া উদ্যানের সামনে। ঢাকা শহরে যারা ঢাকা ঈদ করেছেন তারাই মূলত কিন্তু এখানে আসছেন পরিবার পরিজন নিয়ে। দ্বিতীয় দিনের মতো তারা এখানে অবস্থান করছেন এবং তাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে এখানে আসছেন।
তারা আসলে এইখানে আসছেন মূলত কারণ সে আসলে বিনোদন যে ঢাকা শহরে খোলামেলা যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে উদ্যান একটি অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। সেখানে কিন্তু সব বয়সী মানুষের সমাগম ঘটেছে। ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখছেন পুরো বাঁধ ভাঙা উল্লাস, অর্থাৎ মানুষের মধ্যে যে এক মাস সিয়াম সাধনার পর তারা যে আনন্দের উৎসবে মাতোয়ারা হয়েছেন সেটির কিন্তু একটি নিদর্শন রয়েছে সেই যে উদ্যানের সঙ্গে। এখন আমি একটু কথা বলার চেষ্টা করবো। একজন দর্শক আসছেন, আপনি এইখানে কাকে কাকে নিয়ে আসছেন এবং কেন আসছেন? আমার পরিবারকে নিয়ে আসছি, আমার বাচ্চা ওয়াইফ আসছি, ভালো লাগছে, ভালো একটা পরিবেশ। জিয়া রহমান এর মাজার দেখতে আসছি, খালেদা জিয়ার জিয়ারত করতে আসছি। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি আসলে ঈদের সময়টাতে যে সময় হয় এই অন্য সময়ের চাইতে এই সময়টাতে একটু মানুষের চাপ কেন বেশি থাকে? আসলে এই সময় তো ঢাকাবাসী যারা আমরা ঢাকাতে ঈদ করছি তারা তো আসলে বেড়ানোর জায়গা তো খুবই সীমিত। সো আপনার হচ্ছে সবাই এই সীমিত জায়গাগুলাকে উপভোগ করে, এই জন্যই আমরা সবাই মিলে আসছি। আচ্ছা, এই জায়গাটির নাম জিয়া উদ্যান নাম রাখা হয়েছে আসলে এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এখানে সমাহিত করা হচ্ছে। সব মিলিয়ে আপনারা এই জায়গাটাতে আসছেন এবং এখানে আসছি, একটু খোলামেলা জায়গা আছে, একটু ঘুরতে পারতেছি, ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে আসছি, একটু আনন্দদায়ক আর কি পরিবেশে আর কি মজা লাগতেছে আর কি, এই জন্যই আসছি। সাবেক প্রধানমন্ত্রী এনে কবর, এই জন্য দেখার জন্য আসছি। ইয়েস, এই জন্য তো খুবই ভালো লাগছে। যে আপনি যেমনটি শুনছিলেন, তারা বলছে এখানে আসলে তারা বিভিন্ন অন্যান্য সময় যে আসলে তাদের আনন্দ উল্লাসের যে সময়টুকু থাকে সেটি আসলে খুব চাপ থাকে, বিশেষ করে কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সাধারণ মানুষ সড়কে এই পরিমাণ যে তাদের যে যানজট সব মিলিয়ে কিন্তু আসলে এই সময়টিকে তারা ঘোরার একটি প্রকৃত সময় হিসেবে নিয়েছে। তো সব মিলিয়ে জিয়া উদ্যানের সামনে মানুষের যে আনন্দ উদযাপন করছে তার পরিবার পরিজন নিয়ে, এখানে আমার কাছে এই ছিল এখানকার অবস্থা। জি, ধন্যবাদ নাজিব আপনাকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে, রয়েছেন পার্থ সাহা। পার্থ সাহা, একে তো ঈদ, তার উপর ঘুড়ি উৎসব, সব মিলিয়ে আয়োজন কেমন দেখছেন? দর্শনার্থীরা কতটা উপভোগ করছে? যেমনটি বলছিলেন, ঈদের ছুটি এবং ঈদ পরবর্তী দিনে ঘুড়ি উৎসব, পুরান ঢাকাবাসী জানেন সবসময় উৎসব প্রবণ একটি জনগোষ্ঠী, এরা সবসময় চায় নতুনত্ব। তবে এই যে ঘুড়ি উৎসবটি, এই ঘুড়ি উৎসবের কিন্তু আজ আয়োজক ছিলেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তারা যে পূর্ব ঘোষিত কর্মসূচি 3 দিনের, সেই কর্মসূচির আজ কিন্তু তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। এই দিনে তারা ঘুড়ি উৎসবের কিন্তু আয়োজন করেছেন। এই ঘুড়ি উৎসবে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা ব্যতীতও নগরবাসী এই ঘুড়ি উৎসবে কিন্তু যোগ দিয়েছেন এবং সকলেই কিন্তু ঘুড়ি উৎসবে মেতে উঠেছেন। এবং আরেকটি বিষয় যদি হাবিবা আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই আমাদের দর্শকদেরকে, তাহলে বলবো এই যে ঘুড়ি উৎসবটি, সেই ঘুড়ি উৎসব কিন্তু আনুষ্ঠানিকভাবে বিকাল 4:30 দিকে উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি নিজে এই ঘুড়ি উৎসবটি উদ্বোধন করেছেন এবং নিজেও ঘুরিয়ে উড়ানোর যে উৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করে যারা নেতাকর্মী রয়েছেন এবং যারা এই ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছে তাদের সাথে কিন্তু একত্রতা পোষণ করে আনন্দে কিন্তু মেতে উঠেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ, খোলা মাঠ, সেই খোলা মাঠের আকাশে কিন্তু রং বিরঙের ঘুড়ি উঠছে এবং যে দর্শনার্থী এবং ঘুড়ি উৎসবে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু তাদের চোখে মুখে আনন্দ উল্লাস। ঈদ পরবর্তী দিনে এমন একটি উৎসব আসলে বিরল। কেউ কেউ বলছেন দীর্ঘ কয়েক বছর পরে, অর্থাৎ ছোটবেলায় এই ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে আজ এনসিপির আয়োজনে যে ঘুড়ি উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু সত্যিই চমৎকার এবং প্রশংসাও কিন্তু অনেকে করছেন। এবং এই ঘুড়ি উৎসব উদ্বোধনকালে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু বক্তব্যের শুরুতে বলেছেন ঈদ কেন্দ্রিক এনসিপির যে ব্যতিক্রমী আয়োজন, প্রথম দিন কাওয়ালি সন্ধ্যা, পরের দিন অর্থাৎ ঈদের দিন ঈদ কেন্দ্রিক যে মিছিল, আজ শেষ দিন অর্থাৎ তৃতীয় দিন এনসিপির 3 দিনের কর্মসূচি শেষ দিনে ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে নাগরিকদেরকে ঐক্যবদ্ধ এবং সেই পুরনো ঐতিহ্য সবাইকে মনে করিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু আজ তাদের যে কর্মসূচি সেটি কিন্তু সমাপ্তি ঘটাবে। হাবিবা, এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্তমানে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে পার্থ। দেশের প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের কথা বললেই উঠে আসে বরিশালের নাম।
নদী, খাল, বিলের এই অঞ্চলে ছড়িয়ে আছে বহু ইতিহাসের সাক্ষ্য। তেমনই এক অনন্য নিদর্শন বরিশালের কর্ণাপুরে অবস্থিত শত বছরের পুরনো মিয়াবাড়ি জামে মসজিদ। সবুজে মোরা গ্রাম, চারপাশে শুধুই স্নিগ্ধতা, মাঝখানে দাঁড়িয়ে আছে লাল ইটের এক মহিমান্বিত স্থাপনা, মিয়াবাড়ি জামে মসজিদ, যেন সময়ের বুক চিরে উঠে আসা এক জীবন্ত ইতিহাস। দূরে থাকি, তারপর যখন আসি তো এখানেই নামাজ পড়ি সবসময়। আমরা নামাজ পড়ি এখানে, শান্তি পাই, আল্লাহর রহমত। অনেক দূরে গনে মানুষ নামাজ পড়ে, ভালো লাগে। বিদেশ গনে আইয়া মানুষ আইয়া দেয়, গাড়ি রিজার্ভ করে আইয়াও মানে মসজিদ দেখতে আয়। এ অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে হায়াত মাহমুদ নির্মাণ করেন এই মসজিদ। দোতলায় স্থাপনায় রয়েছে এক অদ্ভুত ছন্দ, 6টি দরজা, 3টি গম্বুজ, অসংখ্য মিনারের শোভা, যা আজও বহন করছে মোগল স্থাপত্যের গৌরব, নীরবে গর্বে। পারস্যের যত মডেল আছে এটা তো পার্সিয়ান মডেল। আল্লাহর ঘর, এখানে মানুষ নামাজ পড়িয়া শান্তি পায়, আরাম পায়। মানসিক বিভিন্ন দেশ থেকে, বহু জায়গার থেকে সবসময় লোক আসে। এতে আমি বলছি এতে শান্তি কি আছে? পৃথিবীর মধ্যে শান্তি হলে মসজিদ। পারিবারিকভাবে এই মেয়া আছে, এই মেয়ারা এটা কয়েকবার সংস্কার করছেন, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো কিছুই করেন নাই। এখন এরা সংস্কার করা একান্ত দরকার। শত বছরের পথ পেরিয়ে আজও প্রতিদিন ধ্বনিত হয় আজান। মানুষ আসে, সিজদায় মাথা রাখে, আর ইতিহাস নতুন করে শ্বাস নেয়। ইতিহাসও কখনো হারিয়ে যায় না। মুসলিম গ্লোরিয়াস পাস্ট, খানজাহান আলীর মতো, শাহজালালের মতো, তারা এখানে এসে অত্যাচার অনাচারের বিরুদ্ধে লড়াই করে এস্টাবলিশ করছে। সেগুলো আমাদের ঐতিহ্য, ধরে রাখা দরকার। মেয়েবাড়ির একজন সেই সবসময় যোগাযোগ রাখতো আমাদের সাথে, এবং মসজিদে আমাদের ওই সময় বরাদ্দ এবং ধরে রাখার জন্য চিন্তা করা হয়। এখানে চুন সুরকি আর ইটের গাঁথুনিতে লেখা ইতিহাস, নীরবতা আর প্রশান্তিতে ঘেরা এক সৌন্দর্য। মিয়াবাড়ি মসজিদ আমাদের মনে করিয়ে দেয়, সময় চলে যায় কিন্তু থেকে যায় কিছু গল্প চিরকাল, আর এই গল্পই আমাদের পরিচয়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এই ব্যত্যয় হলে ইরানে বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে মার্কিন আলটিমেটাম দমে যায়নি, ইরান বরং আক্রান্ত হলে পাল্টা হামলার হুমকি দিয়েছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সংঘাত গড়ালো চতুর্থ সপ্তাহে। ইসরায়েল ও মার্কিন বাহিনীর সঙ্গে তেহরানের হামলা পাল্টা হামলায় প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। সেই সঙ্গে চলছে হুমকি পাল্টা হুমকি। এবার ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প তার অবস্থান পরিষ্কার করেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশানা করা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো, পানি শোধনাগার ও তথ্য প্রযুক্তি অবকাঠামোতে হামলার পাল্টা হুমকি দিয়েছে তেহরান। এদিকে রবিবার ইসরায়েলের ডিমোনো ও আরাদে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় প্রায় শতাধিক মানুষ আহত হয়। ডিমোনায় অবস্থিত শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ইসরায়েল ছাড়াও কুয়েতের আলী আল সালেম মার্কিন ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে IRGC। ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী জানিয়েছে তারা 24 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর 21 বার হামলা চালায়। এদিকে রিয়াদের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।